স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ভাবমূর্তির পরিবর্তন ঘটল না, আর না বলির পরিবর্তন ঘটেছে। কয়েক জোড়া দৃষ্টিতে আবদ্ধ সে, প্রত্যেকের দৃষ্টিতে একরাশ কাতর ভাব, প্রশ্নের উত্তর পাওয়ার ইচ্ছুক। আরাফ খান হৃদের পরিবর্তন না দেখে আবারও গম্ভীর মুখে বলল, আমরা কিছু প্রশ্ন করছি হৃদ, আশা করি উত্তরটাও ঠিকঠাক পাবো আমরা। আরাফ খানের কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। হৃদের রাগে চোখ দুটোতে আবদ্ধ হয় আরাফ খান। সে কারো কোনো উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, প্রশ্নের প্রতি উত্তরে প্রশ্ন করাটা অক্ষতদের কাজ। তুমি অক্ষত নাও, তাই বিচক্ষণতা কাজে লাগাও দাদা ভাই। এখানে ফ্যাক্ট না আমি কিভাবে মেয়েটার সম্পর্কে জানি, কবে থেকে জানি, কতটা জানি। ফ্যাক্ট হচ্ছে মেয়েটা এখনো বেঁচে আছে। আমার সত্যিটা জানার পরও কেন বেঁচে আছে আর কতদিন বেঁচে থাকবে সেই কারণগুলো আপাতত বলতে বাধ্য নই। আমার ডিভোর্স চাই, তাও আজকের মধ্যে। হৃদের কথায় হেনা খান কাতর কণ্ঠে বলল, তুই এতটা হার্টলেস কিভাবে হতে পারিস হৃদ? সামান্য দয়া মায়া লাগে না মেয়েটার প্রতি তোর? না লাগে না। আরাফ খান পরিষ্কার গলায় বলল। তাহলে কি চাইছিস তুই? হৃদের বিরক্তি বাড়ে, রাগে রি করা শরীরটা যেন এবার আকাশ চুম্বন হয় রাগে। সহজ ভাষাগুলো সহজে বুঝতে না পারায় তীর তীর করে উঠে গা রাগে। বিরক্তিতে কপাল কুঁচকে তাকায় আরাফ খানের দিকে। কিছু একটা ভাবতেই বাঁকা হেসে সহজ ভঙ্গিতে দাঁড়ায় আরাফ খানের সামনে। নিজের পকেটে দুহাত গুজিয়ে বেপরোয়া আচরণে শান্ত গলায় বলল, তেমন কিছুই নাই, আপাতত এক কন্টিন এসিডের সাথে তোমার সোনামার সহযাত্রা করতে চাইছি। সুন্দর ভাষায় বলতে গেলে তোমার সোনামাকে অ্যাসিড ছিঁড়ে আগুন ধরাতে চাই। কে করতে দিবে? হৃদের বুক কাঁপানো গা হিম ধরা কথায় গায়ে কাঁটা দিয়ে ওঠে সবার। হেনা ভয়ে আতকে উঠে চিৎকার করে বলল। হৃদ, হৃদ চোখ ঘুরিয়ে তাকায় হেনা খানের দিকে, কপাল কুঁচকে সেদিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকায় আরাফ খানের চোখ বরাবর, ভ্রু নাচিয়ে বলল, কে করতে দিবে দাদা ভাই, বললে না তো? শক্ত গলায় বলে উঠল আরাফ খান। হৃদ, বেশি বেশি করছিস তুই এবার। আগের নেয় ভ্রু কুঁচকে বলল, কোনটা বেশি বেশি হচ্ছে শুনি? আমাকে না জানিয়ে আমার মতের বিরুদ্ধে এই মেয়েকে আমার সামনে হাজির করেছো তোমরা, অথচ আমাকে বলছো আমি বেশি বেশি করছি। আর এখন আমার থেকে আশা করছো আমি এই মেয়েকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে ধৈ ধৈ করে সংসার করব। হ্যাঁ, ইন্টারেস্টিং পার্ট তো। আচ্ছা, তোমাদেরকে অজানা ছিল কিছু, যে এই মেয়েটা আমার বউ, আর এই সত্যিটা জানার পর আমি তাকে মেরে ফেলবো না এমন কিছু? বরং আমি তো তোমাদের স্পষ্ট ভাষায় বলেছিলাম এই মেয়েটাকে জীবনে কখনো আমার সামনে আর দ্বিতীয়বার হাজির করতে না। তারপর করেছো, কথা শোনোনি আমার। এখন আমার রিয়্যাক্ট করাটা তোমাদের আপত্তি? হেই, কেন? যা করার সবটা জেনে বুঝেই তো করেছো তোমরা, তাহলে এখন এতটা হাইপার কেন হচ্ছ? বিচলিত ভঙ্গিতে আরাফ খান বলে, হৃদ, অতীতে যেটা হয়েছে সেটার জন্য একতরফা মায়াকে দায়ী করাটা দোষী না, পাপ হবে আমাদের। জেনে বুঝে সেই পাপটা করি কিভাবে বল? তাছাড়া আমাদের স্বার্থের জন্য আমরা মায়াকে আমাদের কাছে রেখেছি। এখানে মায়ার দোষটা কোথায়? ও তো ঠিকঠাক মতো মনেও নেই ওর কখন বিয়ে হয়েছে কিনা সেটা নিয়ে। টু গুড। দোষটা আপাতত খণ্ডাচ্ছি না, আর পাপটা দেখতে চাচ্ছি না। এই মেয়েকে তোমাদের স্বার্থের জন্য একদিন রাখবে নাকি সারা জীবন রাখবে তোমাদের কাছে, সেটা তোমাদের ব্যক্তিগত ইস্যু। আমাদের দেখার প্রয়োজন নাই। যেটা আমার প্রয়োজন সেটা হলো ডিভোর্স। শান্ত ভঙ্গিতে হৃদকে বুঝানোর চেষ্টা করে কোমল স্বরে বলল, হৃদ প্লিজ, তাড়াহুড়ো কিছু ঠিক হবে না। আগে মায়া সুস্থ হোক, তারপর না হয়। তাছাড়া মায়া এখনও ছোট, ও প্রাপ্তবয়স্ক না। ওর প্রাপ্তবয়স্ক না হওয়া অবধি তোদের ডিভোর্স গ্রান্টেড হবে না। ওর 18 হোক, তারপর না হয়। হালকা বিরক্তি ঝেড়ে কপাল কুঁচকে বলল হৃদ, লেম এক্সকিউজ। ডিভোর্সের দরকার পড়বে না দাদা ভাই। আমাদের দুজনের বিয়েটা অযাচিত চাইল্ড ম্যারেজ হয়েছিল, সেহেতু সেটা কোর্টে নোটিশ দিলে পেপার বানিয়ে আমাদের বিয়েটা বাতিল ঘোষণা করা হবে। দুই পক্ষের দুটো সিগনেচার মাত্র, ব্যাস। কোর্ট থেকে আমার বিয়েটা ডিরেক্ট বাতিল হয়ে যাবে, সেখানে ডিভোর্সের প্রয়োজন পড়বে না কখনোই। হৃদের পরপর বেপরোয়া কথায় আহত হচ্ছে উপস্থিত সবাই। হেনা খান কখনোই চান না মায়ার সাথে হৃদের বিয়েটা বাতিল হয়ে যাক। অনেক কাঠ খড় পুড়িয়ে এই অবধি এনে
জন্মেছেন তিনি, এখন হঠাৎ করে সব কিছু নিঃস্ব হয়ে যাবে। কথাটা ভাবতেই বুক ফাটা আর্তনাদ বের হচ্ছে ওনার। সব কিছু এভাবে শেষ করতে চান না তিনি, হৃদকে থামাতে চান, কিন্তু কিভাবে থামাবে সেটা বোধগম্য নয়। তিনি অসহায় চোখ দুটো বিচরণ করে স্বামী আরাফ খানের মুখোদয়। স্ত্রীর চোখে মনোভাব বুঝতে পেরে মুহূর্তে চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীরবে, কারণ আরাফ খানের এই মুহূর্তে ঠিক কিছুই করার নেই। হৃদ যা বলবে তাই করবে। সে যখন বলেছে বিয়েটা বাতিল করে যাবে, তার মানে করেই যাবে। হৃদকে বুঝানো দায়, নয়তো হিতের বিপরীত কিছু ঘটবে। দেখা যাবে হৃদ রাগের বশে মায়াকে একের পর এক আঘাত করে বসল। তখন মায়াকে হৃদ থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাই সময়বর্তীটা বুঝে চুপ থাকাটাই শ্রেয় মনে হলো আরাফ খানের কাছে। হৃদ নিজ বাক্য শেষ করে আবারও একবার নীরব চোখ আওড়ায় হিনা খানের কোলে মাথা রাখা মায়ার মুখোদয়। মায়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে সেখানটায়। এক পলক সেদিকে তাকিয়ে থেকে উল্টো ঘুরে নিজের রুমের দিকে যেতে যেতে কাট কাট গলায় জানায় এখন হৃদ চলে যাবে। যাওয়ার আগে সকল কাগজপত্র দিয়ে যাবে, বিয়ে বাতিল করার নোটিশ, এবং বাংলাদেশে আপাতত সে আর আসবে না। তার কোনো কাজ নেই এখানে। যথাসম্ভব এখন রাতেই পাড়ি জমাবে নিজ গন্তব্যের জন্য। বিষণ্ণতায় নির্মূল চিন্তাগ্রস্ত হয়ে উঠেছে খান বাড়ির প্রতিটি গুঞ্জে গুঞ্জে। সব কিছু ঠিকঠাক থেকেও যেন কিছুই ঠিক নেই খান বাড়ির মধ্যে। নিয়ম রুটিন মাফিক সব কিছুই চলছে নিত্যদিনকালের মতোই, তবুও যেন হাহাকার চিৎকারের গুঞ্জন শোনা যাচ্ছে খান বাড়ির সদস্যের ভিতরকার থেকে। কান্নায় বিভোর চিন্তামগ্ন হয়ে সিটিয়ে আছে হেনা খান। মায়াকে বুকে জড়িয়ে থেকে থেকে কেঁদে কেঁদে উঠছে, সব কিছু মনে করে। নিজের সর্বোচ্চ চেষ্টা, আশা, বাসনা সব কিছুই এখন শেষ হয়ে গেছে হৃদের জন্য। হৃদ নিজের হাতে সবটার ইতি ঘটিয়ে গেছে। হৃদ মায়ার বিয়েটা এখন আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে বাতিল করার ঘোষণা হয়েছে। অক্ষত অবুঝ মায়া ছোট হলেও এখনও এতটা বুঝতে পেরেছে যে সে এখন থেকে হৃদের বউ নয়, সে মুক্ত নারী। সাথে হৃদ ভাইয়ার বিয়ে হওয়াটাও এখন বাতিল হয়ে গেছে। এখন সে কারোর বউটু নয়, আর হৃদ ভাইয়ার তো মোটেও নয়। আরাফ খান নিজে সবটা খুলে বলেছে মায়াকে, নিজের পাশে বসিয়ে সব কিছু ধীরে সুস্থে বুঝিয়েছে মায়াকে। মাথায় ব্যান্ডেজ নিয়েই মায়া চুপচাপ আরাফ খানের কথাগুলো শুনেছিল। হৃদের প্রতি মায়ার মনে আলাদা যা টান ছিল সেটা হৃদের আঘাত করার সাথে সাথে উগড়ে গেছে মায়ার ছোট্ট মন থেকে। হৃদের চাপ যা মায়ার মনে রয়ে গেছে সেটা হলো ভয়, জড়তা, আতঙ্ক। হৃদ মানেই মায়ের জন্য ভীষণ ভীষণ খারাপ লোক, পচা লোক, মিস্টার ভিলেন, অত্যাচারী, স্বৈরাচারী পুরুষ তার হৃদ ভাইয়া, যা সব কিছুই জঘন্যতম থেকে জঘন্য। মায়া প্রতিবাদ করেনি হৃদের চলে যাওয়াকে ঘিরে, বরং স্বস্তি পেয়েছিল, নির্ভয় হয়েছিল, আর হৃদের সামনে পড়তে হবে না বলে। হৃদ চলে গেছে, আজ 2 দিনের কোটায় পার হয়েছে। হৃদের সাদা মায়ের চাইল্ড ম্যারেজ হওয়ায় কোনো রকম ম্যারেজ রেজিস্ট্রি পেপার ছিল না তাদের। তাদের অপ্রাপ্ত বয়স সবাই শুধু ধর্মীয় মোতাবেক কাজে দিয়ে কবুল পড়ানো হয়েছিল, যেটা আজ বাতিল হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়া। এতে অবুঝ মায়ার মনে কোনো রূপ বিষণ্ণতা না থাকলেও হিনা খান ও আরাফ খানের মনের মধ্যে ঝড় ঝাপটা বয়ে যাচ্ছিল পরিস্থিতি উপলব্ধি করে। লাগামহীন বেল্লাল্লাপনা হৃদকে নিজেদের মাঝে আটকানোর শেষ সুযোগটা ছিল মায়া। মায়ার সাথে হৃদের বিয়েটা ঘিরে ছিল তাদের শেষ আশা ভরসা। মায়া বড় হওয়ার পর যদি হৃদকে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের মাঝে আটকানো যায়, এই বলে যে হৃদের মা বাবার পছন্দ ছিল মায়া, বউ হিসাবে তারা হৃদের জন্য মায়াকে পছন্দ করে গেছে। হৃদ নিজের মা বাবাকে ভালোবাসার বদলে যদি মায়াকে মেনে নিয়ে সংসার শুরু করে, এই আশায় দিন পার করেছে এতটা বছর তারা। অবশেষে মায়াকেও নিজেদের কাছে এনেছে হৃদের জন্য। এই আশায় যদি মায়া খান বাড়িতে থাকে হৃদের আশেপাশে, তাহলে হৃদের পাথর মনে যদি একটু হলেও মায়াকে দেখে নরম হয় বা মায়াকে আবেগে চিনে রাখে। যখন হিনা খান আরাফ খান মায়াকে হৃদের বউ বলে দাবি করবে, তখন হৃদ যেন চেনা পরিচয় নেই এমনটা বলে নাহুজ করতে না পারে মায়াকে। সেটা ভেবেই এত কিছু করা, কিন্তু নিয়তির লিখন ছিল বুঝি ঠিক উল্টো কিছু, যা এক মুহূর্তে লণ্ঠ ভণ্ড এলোমেলো করে দিয়ে গেছে হৃদ মায়ার জীবনটা। সবটা এক মুহূর্তেই শেষ করে দিয়ে গেছে হৃদ। এত বছরের সাধনা, আশা,
সব কিছু নষ্ট করে দিল সে। মায়াকে অস্বীকার করে বিয়েটা বাতিল করে দিল। এখন মায়াকে নিজের বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে, এমনটা ভাবতেই যেন হেনা হাহাকার কান্নায় ভেঙে পড়ছে। হৃদকে কাছে না পেলেও তাদের মায়াকে ঘিরে ভালোই দিনকাল পার হচ্ছিল। আনন্দিত মুখরিত সুখে দিন গুনছিল মায়াকে নিয়ে। ছেলে, ছেলের বউ, নাতি সবাইকে হারিয়ে মায়াকে আঁকড়ে ধরে পার করতে চেয়েছিল জীবনের বাকি সময়গুলো। কিন্তু এখন কি করবে, কিভাবে ধরে রাখবে মায়াকে নিজেদের কাছে? এখন মায়ার বাবা মা সত্যিটা জানলে জোর করে নিয়ে যাবে মায়াকে হেনা খানের বুক থেকে। কখনোই থাকতে দেবে না মায়াকে খান বাড়িতে। মায়ার বাবা শফিকুল ইসলাম খান বাড়ির সাথে সম্পর্কের ইতি টানতে আগের থেকেই চেয়েছিলেন, শুধু আরাফ খান হেনা খানের জন্য পারেননি সেটা করতে এতদিন। শফিকুল ইসলামের মৃত বাবাকে দেওয়া ওয়াদার কথা মনে করিয়ে এক প্রকার বাধ্য করে টেনে এতটা পথ এসেছে। মায়াকেও নিজের কাছে নিয়ে এসেছেন, সবটাই ঠিকঠাক চলছিল। কিন্তু আবারও হঠাৎ করেই থেমে গেছে হৃদের জন্য। হেনা খান মায়াকে জড়িয়ে দিশেহারা হয়ে উঠেছে। কিভাবে মায়াকে নিজেদের কাছে রেখে দেওয়া যাবে সেটা ভেবে এখনও মায়ের পরিবারের কেউ কিছু জানে না। মায়ের সাথে হৃদের বিয়ে বাতিল হওয়াটা নিয়ে হেনা খান কঠোর সিদ্ধান্ত নেন, তিনি জানাবে না কোনো কিছু মায়ের পরিবারকে এই বিষয়ে, আর না কাউকে জানাতে দেবে। হবেন তিনি স্বার্থপর, খুব স্বার্থপর। শেষ বয়সে বেঁচে থাকার জন্য যদি স্বার্থপর হতে হয় তাহলে হবেন তিনি দুনিয়ার মহা স্বার্থপর মানুষ। তবুও মায়াকে কিছুতেই ছাড়বেন না তিনি। দূরে যেতে দেবে না মায়াকে নিজের থেকে। দরকার হলে তিনি মায়াকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, এই দেশ ছেড়ে চলে যাবে মায়াকে নিয়ে, তবুও কাউকে দেবে না মায়ার ভাগ, দেবে না মায়াকে নিজের কাছ থেকে ছিনিয়ে নিতে। অন্ধকার ঘরময় রুমটিতে মায়াকে বুকে চাপিয়ে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিগুড়ে চোখের পানি ফেলছে হেনা খান। মায়ার গভীর উষ্ণ নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে সেই মুহূর্তে কতটা গভীর ঘুমে মগ্ন। হেনা খান থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে কান্নায়। হুট করেই নিজের রুমের দরজা টেনে হাতে ফোন নিয়ে প্রবেশ করে আরাফ খান। অন্ধকার রুমটি চোখ আওড়িয়ে কপাল কুঁচকে আসে। মুহূর্তেই কিছু একটা ভেবে চট করে আলো জ্বালায় অন্ধকার রুমটিতে। আলোকিত হয় ঘরময়, চোখে পড়ে কান্নায় নেতিয়ে পড়া প্রিয়তমা মুখ। আরাফ খান সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সম্পর্ণে। বুঝতে পারছে প্রিয়তমার মনের অবস্থা, ঠিক একই অবস্থা মনের আরাফ খানের, কিন্তু তিনি তা প্রকাশ করতে পারছেন না। ছেলে মানুষের কান্না করা মানায় না, ছেলেরা কান্না করতে জানে না, তাই তিনি কান্না করবেন না, একদমই না। বরং প্রিয়তমা মায়াকে সবকিছুর থেকে আঁকড়ে রাখবে নিজের পক্ষ পিঞ্জরে। ফোনের গুটির শব্দের ধ্যান ভাঙে আরাফ খানের। আহত দৃষ্টিতে তাকায় ভিডিও কলে থাকা ছোট কন্যার দিকে। ফোন স্ক্রিনে ঝলমল করে ওঠা সুন্দরী মধ্যবয়স্ক মেয়েটি আবারও শীতল কণ্ঠে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা, মাকে ফোনটা দাও, বলো আমি কথা বলতে চাইছি। আর তুমিও এতটা ভেঙে পড়ো না, যা হবার তা হয়ে গেছে। সেটা নিয়ে ভাবলে টেনশন ছাড়া আর কিছুই ফিরে আসবে না আমাদের জীবনে। বি স্ট্রং বাবা, আমি নেই, মাকে তোমারই সামলাতে হবে। মাকে ফোনটা দাও, বলো আমি কথা বলবো এখন। মেয়ের কথায় আবারও হতাশজনক দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আরাফ খান। গত 2 দিন ধরে লাগাতার ফোনে ছিল ছোট কন্যা মেহেরবান। খানবাড়ির সকল পরিস্থিতি সম্পর্কেই অবগত মেহেরবান। হৃদ মায়ার সম্পর্কে ঘটিত সকল জটিলতা জানা। আরাফ খান হেনা খানের সাথে মেহেরবানও চেয়েছিল মায়াকে খান বাড়িতে রাখতে হৃদের বউ করে। মায়াকে মেহেরবানেরও ভীষণ পছন্দ ছিল হৃদের বউ হিসেবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হৃদের বাবা মার পছন্দ মায়া ছিল বলেই মেহেরবানের আগ্রহটা মায়ের প্রতি একটু বেশিই ছিল। ভাই ভাবির রেখে যাওয়া স্মৃতি পছন্দ ছিল মায়ের হৃদের জন্য, কিন্তু হৃদের খাপ ছাড়া বেপরোয়া আচরণের জন্য ভাই ভাবির শেষ ইচ্ছাটাও ধরে রাখতে পারেনি কেউ। কথাগুলো ভেবেই বাবা আরাফ খানের অগোচরে খুবই সম্পন্নে একটা তপ্তশ্বাস ফেললেন মেহেরবান। তিনি বুঝতে পারছেন নিজের বাবা মার মনের অবস্থা, তাই ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে হেনা খান আরাফ খানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তিনি। স্বামী, ছেলে মেয়ে দুটোকে নিয়ে 4 সদস্যের পরিবার, বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। এই মুহূর্তে
আরাফ খান হেনা খানের পাশে থাকতে পারছে না বিধায় বারবার ফোন করা ওনার। আরাফ খানের শীতল হাত হেনা খানের গাল ছুঁয়ে দিতেই পিটপিট করে চোখ খোলেন তিনি। অশ্রু ভেজা চোখ জোড়া আরাফ খানের দৃষ্টিতে স্থির হতে বুক কেঁপে ওঠে আরাফ খানের। হেনা খানের এমন অবস্থাটা মেনে নিতে পারছেন না তিনি, কিন্তু তিনিও নিরুপায়, কিছুই করতে পারবে না প্রিয়তমার সুখের জন্য। হাত বাড়িয়ে হেনা খানের দিকে ফোন এগিয়ে দিতে দিতে, নাও, মেহেরবানের কথা বলতে চাই তোমার সাথে। কথা বলো তোমরা। মায়াকে আমার কাছে দাও, আমি ওকে শুইয়ে দেই। ঘুমিয়ে পড়েছে ও। না, দিব না আমার সোনামাকে। ও আমার কাছেই থাকবে সবসময়। আমি ওকে এইভাবেই নিয়েই কথা বলবো, নয়তো না। রেখে দাও ফোন, বলবো না কথা আমি কারোর সাথে। যাও তুমি এখান থেকে। স্ত্রীর মনের বেগতিক ব্যবসাতিক্ত আচরণটা বুঝতে পেরে চুপ করে যান আরাফ খান। হেনা খানের মনে মায়াকে হারানোর যে ভয়টা কাজ করছে সেটা অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। মায়ার পরিবারকে আজ নয়তো কাল মায়া ও হৃদের বিয়ে বাতিল হওয়ার বিষয়টি জানাতে হবে। সব কিছু জানার পর নিশ্চয়ই মায়ার বাবা মায়াকে খান বাড়িতে রাখতে চাইবে না, মায়াকে নিয়ে যাবে চিরতরের জন্য। সেই সাথে সকল সম্পর্ক ছিন্ন করে যাবে খান বাড়ির সাথে মায়ার। তিনি আগ বাড়িয়ে কিছু বলে না প্রিয়তমাকে, চুপচাপ চোখ আওড়ায় হেনা খানের ক্ষিপ্ত দৃষ্টিতে। তখনই হাত চেপে ধরা ফোন থেকে আবারও কানে আসে মেহেরবানের শান্ত কণ্ঠ আরাফ খানের। বাবা, মাকে ফোনটা দাও। মার ওঠার দরকার নেই, থাকুক মায়া মার সাথেই। আমার সমস্যা নেই এভাবে কথা বলতে। দাও তুমি ফোনটা মাকে। আরাফ খান হাত বাড়িয়ে ফোনটা হেনা খানের দিকে এগিয়ে দিতে অতি সন্তর্পণে ফোনটা হাতে তুলে নেয় হেনা খান। মা, বোকামি করছো কেন তুমি? তোমার কি বোকামি করার বয়স এখন আর আছে? যা হবার তো তা হয়ে গেছে। এখন জেদ ধরে পাগলামি করলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে আবার? হৃদকে নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলবে? উল্টো দেখা যাবে তোমার পাগলামিতে হৃদ একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন করে বসবে সবার সাথে। তখন কি সব কিছু ঠিক লাগবে ব্যাপারটা? আমরা সবাই জানি হৃদ কেমন, তারপরও আবার কিসের আশায় তুমি হৃদের ওপর রাখো? সব কিছু যে দেবার ছাড়ো মা, শান্ত হও তুমি। পাগলামো না করে ঠান্ডা মাথায় সমাধান খুঁজো, কি করতে হবে এরপরে। এই কথায় আবারও টলমল করে ওঠে অশ্রু ভেজা চোখ দুটো হেনা খানের। মুহূর্তে গাল গড়িয়ে পড়ল নোনা জল। এক হাতের ভাঁজে মায়াকে বুকে রেখে অন্য হাতের ভাঁজে ফোনটি চেপে ধরা অবস্থায় আবারও ফুপিয়ে ওঠে কান্নায়। মায়ার মাথায় হেনা খান নিজের গাল ঠেকিয়ে কান্নায় ফুপাতেই বুক ফুলিয়ে শব্দ করে শ্বাস ফেলল মেহেরবান। মায়ের মনের অবস্থা বুঝে অতি সন্তর্পণে আবারও শীতল গলায় বলে উঠল, মা, যেটা যেভাবে চলছে আপাতত সেটা সেভাবেই চলতে দাও। পাগলামো না করে সময় নিয়ে ভাবো নেক্সট আমাদের কি করতে হবে। আর আপাতত হৃদকে মায়া সম্পর্কে কোনো কিছু বলার দরকার নেই। হৃদ থাকুক ওর মতো করে। ভবিষ্যতে দেখা যাবে কি করা যায় হৃদকে নিয়ে। মায়া নয়তো অন্য কোথাও হৃদকে বিয়ে করানোর চেষ্টা করা যাবে তখন। এখন এসব বিষয় নিয়ে ভাবার দরকার নেই। এখন যেটা ভাবার দরকার সেটা হলো মায়ার পরিবারকে আমাদের সত্যিটা জানাতে হবে। হৃদ আর মায়ার বিয়ের বাতিলের বিষয়টাও ওনাদের জানা উচিত। ওনারা মায়ার মা বাবা হিসাবে আমাদের প্রথম দায়িত্ব ছিল ওনাদেরকে আরও আগে এই বিষয়গুলো জানানো। তারপর ওনাদের নিয়েই আমাদের বিষয়টা আগানো উচিত ছিল। মা বাবা হিসাবে মায়ার জন্য ওনারা যা ডিসিশন নিত সেটাই আমাদের সহমত পোষণ করা দরকার ছিল। কিন্তু আমাদের ভুল, আমরা আরও আগে জানাইনি এই বিষয়টি ওনাদের। এখন তারা কি রিয়াক্ট করবে সেটাই। বলতে বলতে থেমে যায় মেহেরবান। হেনা খানের বদলিত চেহারায় খানিকটা থমথমে খেয়ে যায় মেহেরবান। হেনা খানের রাগের দৃষ্টিতে চুপ করে যায়। হেনা খান রাগে চোখ শক্ত করে তাকিয়ে আছে মেহেরবানের দিকে। মেহেরবান থামতেই রাগে কটমট করে জ্বলে ওঠে হেনা খান।
তিতির মেজাজে বলে উঠল সাথে সাথে হেনা খান। খবরদার, যদি কেউ আমার পরিবারকে এইসব বিষয়ে কিছু জানায় তো আমার যে খারাপ কেউ হবে না বলে দিলাম। যদি কেউ আমার কথার বিরুদ্ধে গিয়ে মায়ের পরিবারকে কিছু জানায় বা জানাতে চায়, তাহলে আমি এবারই ঘর ছেড়ে ছুড়ে মায়াকে নিয়ে দূরে কোথাও চলে যাব সারা জীবনের মতো। আর কখনোই ফিরে আসবো না এই অসভ্য বাড়িতে, তোদের এই বেহাপনার মধ্যে। তখন থাকিস তোরা তোদের মন মতো করে, আমি নাক গলাতে আসবো না তোদের পারিবারিক বিষয়ে। কিন্তু আমার সোনামার বিষয়ে আমি তোদের কারো কাছ থেকে কোনো পরামর্শ বা ডিসিশন চাচ্ছি না। আমি আমার ডিসিশন জানাচ্ছি তোদেরকে। মায়া আমার নাতিন, আমার সোনামা, ও আমার সাথেই থাকবে বাকিটা জীবন এই বাড়িতে। যদি আমার সোনামার জায়গা এই বাড়িতে না হয়, তাহলে আমারও এই বাড়ি ঘর সংসারাদি কিছু চাই না। আমি শেষ বয়সে এসে তোদের সংসার ত্যাগ করব, তোদেরকে ত্যাগ করব, সব কিছু ত্যাগ করব। আমি আমার সুখ চাই, আর আমার সুখই এখন আমার সোনামাকে ঘিরে। আমি তিক্ততায় বিষে উঠেছি তোদের সাথে যোদ্ধা করতে করতে। আমাকে এখন একাকিত্ব ঘিরে ধরেছে, বিষাক্ত লাগছে এখন তোদের বিরূপ আচরণগুলো। তোরা কেউ আমার কথা চিন্তা করিস না। তোরা তোদের সংসার, তোদের ছেলে মেয়ের, তোদের সব কিছু নিয়ে ব্যস্ত। তোরা তোদের সুখটা খুঁজে বেড়াস, আর আমি তোদের সুখে রাখার চেষ্টা করতে করতে আজ ক্লান্ত। এখন আমার সুখ চাই, মানসিক শান্তি চাই। আমি আর একাকিত্ব জীবন পার করতে চাই না। আমি হাঁপিয়ে উঠেছি আপনজনদের সাথে লড়াই করতে করতে। হৃদের বছরের পর বছরও কাছে পাওয়া যায় না। দুই মেয়ে তাদের স্বামী সন্তানদের নিয়ে দূর দেশে থাকে সংসার নিয়ে। মা বাবার সান্নিধ্য তাদের পছন্দ না। আর আমার স্বামী সারাদিন রাত অফিস আর কাজ কাজ করে বেড়ায়। একা আমি আছি নাকি মরে গেছি কোনো খবরও থাকে না। আমার টাকা আছে, কিন্তু সুখটা আমার দূর দূরান্তে নেই। এই এখন আমার টাকা নয়, সুখ লাগবে। আমার এখন কাউকে চাই না, স্বামী সন্তান নাতিন কাউকেই চাই না। আমার শুধু আমার সোনামাকে চাই, আমার একাকিত্ব দূর করার মাধ্যম চাই। আমি সুখ আমার সোনামা। আমার সোনামার জীবনও কোনো হৃদের দরকার নেই। আমি যথেষ্ট আছে আমার সোনামার জন্য। আমি নিজের ওর জন্য ছেলে খুঁজবো, বিয়ে দিব, তারপর ওর স্বামীকে সহ আমি এই খান বাড়িতে রেখে দিব আমার কাছে। তারপরও আমার সোনামাকে কোথাও যেতে দিব না আমার থেকে। হেনা খানের পরপর কথায় আহত হচ্ছিল উপস্থিত আরাফ খান, মেহেরবান দুজনেই। ছল ছল চোখে তাকায় হেনা খানের দিকে দুজনেই। বাবা মেয়ে দুজনেই হেনা খানের বিষাক্ত একাকিত্বের ধাঁচ আঁচ করতে পারছে। সময়ের সাথে সাথে হেনা খানের দীর্ঘদিনের তিক্ততা আজ বহির্ভূত ঘটেছে। বিষণ্ণতায় ঘেরা হেনা খান আজ ক্লান্ত, বড্ড ক্লান্ত। পরিবার পরিজনের সকলের ব্যস্ততার পাল্লা মাপতে গিয়ে দিন শেষে নিজেকে একা পেয়ে অনেক মানসিক রোগী হয়ে উঠেছে। তাই আজ সঙ্গী খুঁজছে শেষ বয়সে নতুন করে বাঁচার তাগিদে। সেই সঙ্গী হিসেবে আজ মায়াকে পাশে চায় হেনা খান, সত্যিই চায়। নয়তো মানসিক চাপে চাপে পাগল হয়ে উঠতে বেশি নয়। বাবা মেয়ে দুজনেই বেশ বুঝতে পারছে হেনা খান এই মুহূর্তে মানসিকভাবে ডিস্টার্ব হওয়াতে মানসিক রোগী হয়ে যাচ্ছে দিনকা দিন। এই মুহূর্তে মায়াকে হেনা খানের থেকে আলাদা করলে হিতের বিপরীত কিছু ঘটবে নিশ্চিত। আরাফ খান, মেহেরবান দুজনেই হেনা খানের মধ্যে হারিয়ে ফেললে হেনা খান বেশি মানসিক চাপে পড়ে যাবে। তাই আপাতত মায়াকে হেনা খানের থেকে দূর করা যাবে না, কিছুতেই না। সিদ্ধান্ত বদলান আরাফ খান। যতদিন না হেনা খান স্বয়ং সম্পূর্ণ ঠিকঠাক হচ্ছে, ততদিন না হয় জানাবে না মায়ার পরিবারকে বিয়ের বাতিল বিষয়টি। স্ত্রী সুস্থ হোক আরাফ খানের, তারপর সব কিছু নিয়ে ভাবা যাবে। আরাফ খানের মুখ খোলার আগেই বেগতিক আবারও মেহেরবান ত্বরান্বিত হয়ে বলে উঠল। কিন্তু মা তো। মেয়ের বাক্য শুরু করার আগেই ক্ষেপে যান হেনা খান। ধমকের স্বরে বলে ওঠে, বললাম না নাক গলাবি না আমার সোনামার বিষয়ে। যা তোরা, একা থাকতে দে আমাদের। কেন ফোন করছিস বারবার এখানে? কি চাই তোদের এখানে, হ্যাঁ? হেনা খানের পাগলামতে আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহেরবান। আপাতত হেনা খানকে কিছু বললে লাভ হবে না, সেটা ঠিক বুঝতে পারছে মেহেরবান। আগে হেনা খানের একাকিত্ব দূর করতে হবে, নিজের মাকে সুস্থ করতে হবে, তারপর যা আগে। আরাফ খান নিজের স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে দ্রুত বলে উঠল, ঠিক আছে, তোমার কথাই হবে এবার থেকে। কেউ কিছুই জানাবে না মায়ের পরিবারকে। তোমার মতের বিরুদ্ধে যাব না আমরা কেউ।
তুমি শান্ত হবে না। তোমার কাছ থেকে কেউ মায়াকে কেড়ে নেবে না, তোমার সাথেই থাকবে মায়া। আমিও ওয়াদা করছি তোমাকে এই নিয়ে। তারপরেও শান্ত হও তুমি আগে, তাকাও আমার দিকে, দেখো আমাকে তুমি। স্বামীর কথায় রাগটা খানিকটা কমলেও পুরোপুরি নরম হয়ে আসতে পারেনি হেনা খানের মন। শক্ত দৃষ্টিতে তাকায় আরাফ খানের দিকে। হেনা খানের বেগতিক আচরণ বুঝতে পেরে ফোনের ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল মেহেরবান। মা, আমি কয়দিনের মধ্যেই বাংলাদেশে আসছি ফিহাকে নিয়ে। একবারে চলে আসবো দেশে। এবার থেকে বাংলাদেশেই থাকবো তোমার আশেপাশে। মেহেরবানের কথায় মুহূর্তেই গলে মোম হয়ে যায় হেনা খান। মেহেরবান বাংলাদেশে চলে আসবে বিষয়টি শুনতেই চট করে আবেগ হয়ে বলে উঠল, সত্যি সত্যি চলে আসবি তোরা সবাই? চলে আসবো মা। পরের দেশে নিজেদের আপনজনদের টান আর আসছে না মা, তাই চলে আসবো মায়ের কোলে, আপনজনদের কাছে। কিন্তু বাকি দুজন বাবা ছেলে এখনও কেউ আসবে না মা, শুধু আমি আর ফিহা আসবো এখন। স্বামী নিজের বিজনেস গুছিয়ে শিফট করবে বাংলাদেশে, তার জন্য কয়েক মাস লাগবে। একবারে চলে আসবে বাংলাদেশে আমাদের কাছে। ফিহাকে কলেজে ভর্তি করাবো ঢাকায়, বাকি পড়া সব বাংলাদেশ থেকেই করবে। আর আয়ানের ডাক্তারি ইন্টার্নশিপ চলছে, 1 বছর পর শেষ হবে। লন্ডনে হসপিটালে জয়েন করবে বলেছে। সব মিলিয়ে 1 বছর সময় লাগবে ওর, তারপর বাংলাদেশে আসবে। এখন আসতে চাইছে না, বছর খানিকটা নাকি লাগবে ওর বাংলাদেশে আসতে। তবে একবারে আসতে চাইছে না বাংলাদেশে, ওখানেই থাকতে চাইছে। বাংলাদেশে নাকি প্রতি বছর যাতায়াত রাখবে আমাদের সাথে। তুমি কথা বলে দেখো ও কি বলে মা। আমি বলেছি তোমাকে কল দিতে, বলল তোমাকে নাকি রাতে কল করবে ফ্রি হয়ে। আমি সবটা বলেছিলাম হৃদের বিষয়ে, সবটা জেনেই তোমার সাথে কথা বলতে চাই। যদি পারো বলিও আমাদের সাথে যেন বাংলাদেশে আসেও, তোমার আর বাবার সাথে দেখা করে যায়। মেহেরবানের কথায় শান্ত হন হেনা খান। খানিকটা আশ্বস্ত হলেও একেবারে চিন্তামুক্ত হতে পারেনি তিনি। মেয়ের সাথে ঠান্ডা মাথায় আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোন রেখে দেন তিনি। মায়াকে জড়িয়ে ধরা অবস্থায় আবারও খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়েন। মায়া বেঘোর ঘুম হেনা খানের বুকের মধ্যে। আরাফ খান স্ত্রীর দিকে শান্ত চোখে তাকিয়ে উঠে খাটের অন্য পাশে গিয়ে হেলান দিয়ে শুয়ে পড়ে। চিন্তায় চিন্তায় হুট করে যেন আরাফ খান বড্ড অসহায় হয়ে পড়েছেন স্ত্রী, নাতি ও মায়াকে নিয়ে। হৃদের চেয়ে হেনা খানের মানসিক অসুস্থতা, মায়াকে সামলানো সব কিছুই যেন একা কাঁধে পড়ে গেছে আরাফ খানের। রুমের লাইট নিভিয়ে দুজনেই দুপাশে চিন্তার সহিত চোখ বন্ধ করে নেয়। মুহূর্তেই বিষাক্ত নীরবতা ছেয়ে যায় সম্পূর্ণ রুমটি জুড়ে। কতটা সময় একে অপরের চিন্তা মগ্ন বিভোর ছিল জানা নেই, তবে হুট করেই আবারও ফোনের তীক্ষ্ণ শব্দ ধ্যান ভাঙে দুজনের। হেনা খানের জাগ্রত অবস্থায় থাকলেও নড়চড় নেই বিন্দুমাত্র। আরাফ খান চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে ফোনের দিকে তাকাতেই ফোনের স্ক্রিনে ঝলমল করে ওঠে আয়ন নামক শব্দটি। রুমের লাইট জ্বালিয়ে দেওয়ায় দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ পড়ল রাত 12:46। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভিডিও কলটি রিসিভ করে আয়নের। সাথে সাথে স্ক্রিনে ভেসে ওঠে উজ্জ্বল শ্যামবর্ণের একজন তরুণের হাস্যোজ্জ্বল চেহারা। গায়ের সাথে অ্যাপ্রন জড়িয়ে মেডিকেলের করিডোর ধরে বের হচ্ছে পার্কিং এরিয়াতে। আরাফ খান ফোনের স্ক্রিনে ভেসে উঠতেই ক্লান্ত মাখা ফেসে দারুণ হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম ইয়াং ম্যান, কী অবস্থা আপনার? সব ঠিকঠাক তো? কথাগুলো বলেই কালে গাড়িতে উঠে বসলো আয়ন। আরাফ খান আয়নের কথায় একগাল কৃত্রিম হাসলো। হিনা খানকে এক পলক দেখে নিয়ে বলল, ওয়ালাইকুম সালাম ইয়াং ম্যান। অবস্থাটা আপাতত আমাদের বেগতিক চলছে, সেটাই সব ঠিকঠাক বলতে পারছি না। বুঝে নিতে হবে অবস্থাটা আপাতত কোথায় আছে আমার। আরাফ খানের কথায় আবার ক্লান্তিতে দারুণ হাসলো আয়ন। ড্রাইভিং সিটে বসে নিজের ফোনটির সামনে স্টিক হ্যাঙ্গারে রেখে গায়ে চড়ানো অ্যাপ্রনটি টেনে খুলতে খুলতে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তোমার বেগতিক অবস্থার গতি ধরাতে হবে না ভাই, তোমার অবস্থানের রোগ নিরাময় করতে হবে। তাই আগে বলো, রোগী কে, তুমি নাকি তোমার বউ? রোগীকে চিহ্নিত না করে তো তার রোগ নিরাময় করতে পারছি না আমি।
আগে রোগীর সাথে পরিচয় করাও ফটাফট। আমিও ডাক্তার হয়ে ঝটফট ছোট একটা প্রেসক্রিপশন দিয়ে দিব, কি বলো? আয়নের কথায় এবার মন খুলে হাসলো আরাফ খান। আয়ন প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মানুষ, সব পরিস্থিতিতে মানুষকে মানিয়ে নিতে সাহায্য করে, পাশে থাকে। মানুষ বুঝানোর ক্ষমতা বেশি। আয়ন আর হৃদ দুজনে দুই রকম ধাঁচের। হৃদ উগ্র, রকচটা, একগোয়া অ্যাটিটিউড সম্পন্ন গম্ভীর মানুষ, তো অন্যদিকে আয়ন প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল, বিচক্ষণতার দারুণ পুরুষ। আরাফ খান হেসে বলে উঠল, একদম, স্বামী ঠিক আছে, ঝটপট বউয়ের চিকিৎসাটা করে ফেলেন তো ডাক্তার সাহেব। রোগ গন্ধটা আর ভাল লাগছে না। এবার আমার বউটাকে ঠিক করে তুলুন ডাক্তার সাহেব। ভিজিট নিয়ে চিন্তা করবেন না, টাকাটা একটু পুষিয়ে দেবো আপনাকে, সমস্যা নেই। আরাফ খানের কথায় আবারও হাসলো আয়ন। বলিষ্ঠ সুঠাম দৃষ্টিতে তাকালো ফোনের স্ক্রিনে, নিজের ভ্রু নাচিয়ে বলল, দামি বউয়ের জন্য স্বল্প মূল্যের ভিজিট, বিষয়টা কি খানবাড়ির বউয়ের জন্য অপমানজনক হয়ে গেল না? কথা বলতে বলতে এসে বসলো হিনা খানের সামনে আরাফ খান। হিনা খান বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে স্বামীর মুখের দিকে। আয়নের প্রতিটা কথায় হিনা খানের কান অব্দি গেছে। আয়ন যে নিজের নানা ভাইয়ের মন ভালো করার চেষ্টা করছে সেটা বেশ বুঝতে পারছে হিনা খান। আরাফ খান এক পলক হিনা খানকে দেখে নিয়ে দুষ্টুমি কণ্ঠে বলল, সমস্যা নেই ডক্টর, খানবাড়ির বউয়ের অপমান না হয় এই তো ভাই, ভালোই পরীক্ষাতেই আছি। পুষিয়ে দেবো আপনাকে। তোরা যেমন তবুও দেখেছিস বউ তেমনই ভালো ভালো আছি। বাঁচায় আমার। বউ ভালো করে দিন আমার, তাহলেই হবে। নিন, বউয়ের সাথে কথা বলুন। কথাগুলো বলতে বলতে ফোন বাড়িয়ে দেয় হিনা খানের দিকে আরাফ খান। ফোনটি হাতের মুঠোয় নিতেই মুখোমুখি হয় দুজনই। আয়ন হিনা খানকে দেখে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম নানুমা, কেমন আছো তুমি? আয়নের কথায় মলিন হাসলো হিনা খান, আস্তে করে বলল, হেনা খানের কথার মানে বুঝতে পারে আয়ন। মুখ টান টান হাসি রেখে বলে ওঠে, আহ, তাহলে তো তুমি কোনো রোগী টোগী না, সুস্থ তুমি। আমরা তো তোমাকে ভালোই রেখেছিলাম। এখন বলো, যদি তোমার স্বামী তোমাকে এদিক সেদিক কষ্ট দিয়ে রোগী টোগী বানিয়ে ফেলে, তাহলে তোমার কথায় যুক্তি থাকবে। দোষী তোমার স্বামী হবে তখন। স্বামীর সংসার ভালো না লাগলে আমার সংসারে চলে আসো তুমি, আমি এখনও সিঙ্গেল আছি কিন্তু। আয়ন কথাগুলো বলেই বেখেয়ালিভাবে চোখ পড়ে হিনা খানের বুকের ঘুমন্ত মায়ার দিকে। দৃষ্টি সরিয়ে নিতে গিয়ে চমকে ওঠে, আবারও সেদিকে তাকায় খানিকটা কপাল কুঁচকে। ঘুমন্ত মায়া হিনা খানের বুকের পাশে চেপে থাকার কারণেই চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও মুখের এক পাশ ঠিকই দেখা যাচ্ছে। কপালে সাদা ব্যান্ডেজ করা, চুলগুলো খানিকটা এলোমেলো ভাবে আছড়ে পড়ে আছে মুখে। আয়ন মেয়েটিকে চিনতে পারল না। কৌতূহল বশত নিজের নানুমাকে কপাল কুঁচকে প্রশ্ন করলো, সাথেই মেয়েটি কে নানুমা? একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেনা খান বলে উঠল, মায়া, আমার সোনা মা। আয়নের প্রশ্নটা পছন্দ হয়নি হিনা খানের। তিক্ত মনে যেন আরও ঘি পড়ল আয়নের প্রশ্নটাই। তিক্ততা তীর তীর করে বাড়ল। বিদ্রুপ কণ্ঠে বলল, সেটা ছিল কাল অবধি, এখন আর নেই। হৃদ বিষয়টা বাতিল করে গেছে। মায়া এখন কারো বউ নয়। মায়া আর না, মায়ার কোনো স্বামী আছে। মায়া শুধু খানবাড়ির মেয়ে, অন্য কিছু না। হেনা খানের বিদ্রুপ কথায় স্মিত হাসল আয়ন। খান বাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা সম্পর্কে অবগত ভাই সে। জানিস শুধু মায়াকেই দেখা হয়ে ওঠেনি তার কতটা এতদিন। মায়াবতী, নিজের নামের সাথে মায়ের মুখে চেহারায় পুরো বেশ মিল কয়েকবার আছে। মায়ার নামটা সবটা জুড়ে শুনেছিল। শুধু মায়া ফোনে মায়া ভাব। ভিডিও কলে আহা, কথা বলতে দেখেছিল ভাই বেশ তুমিও কয়েকদিন কিন্তু দূর মায়ার থেকে। মতোই একটা বউ ব্যস্ততায় আনবে আমাদের আয়নেই জন্য, দেখা বুঝলে? হয়নি মায়াকে। হৃদ সম্পর্কে অবগত ছিল বলেই হৃদের বাল্য বিবাহটা নিয়ে এতটা মাথা ঘামায়নি সে। মায়াকে ঘিরে অনেক কিছু ঘটে গেছে হৃদের জীবনে, অনেক কিছু হারিয়েছে হৃদ। তাই মায়াকে দ্বিতীয়বার নিজের জীবনে জড়াবে না সে, এমনটা ধারণাও ছিল আয়নের আগের থেকেই। এখন তাই হলো। হৃদ সবটা জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করে গেল মায়ার সাথে। নেক্সট হৃদ কী করবে সেটা হৃদই জানে ভালো। আপাতত হৃদের পরবর্তী পদক্ষেপের জন্য সবাই অপেক্ষা করতে হবে। হৃদের বউকে নিয়ে নিজ পরিবারের সবার মাতামাতির থাকলেও আয়ন সেদিকে বিশেষ একটা পাত্তা দিল না।
মায়ার সাথে কথা বলে ফিহা প্রায় উৎফুল্লতার সঙ্গে আয়নকে বলতো, আয়ন শুধু বোনের কথায় বিস্মিত হতো। বুঝতে পারত মায়াকে বেশ মনে ধরেছে ফিহার। তার জন্য আয়নের কাছেও আবদার বসাতো মায়ার মতোই ভাবি আনার। আয়ন পরিস্থিতি বুঝে চুপ থাকতো, নয়তো মাঝে মাঝে বলতো, আচ্ছা নিয়ে আনবো। কথাগুলো মনে মনে আওড়ায় আয়ন। হেনা খানের বদলটিত শক্ত চেহারায় তাকায়। পরিস্থিতি বুঝে খানিকটা সচেতন ভাব টানলো মুখে, গম্ভীর মুখে বলল, নানুমা, যা হবার তা হবে। সেটা নিয়ে মনে কষ্ট পুষে রাখলে তোমার চারপাশটা তোমার কাছে তিক্ত মনে হবে। কেন হয়েছে কেন হয়েছে ভাবতে ভাবতে তুমি আটকে থাকবে অতীতের পাতায়। অতীত কারো জন্যই খুব বেশি সুখকর নয়। অতীত আঁকড়ে ধরে বর্তমান পার করতে পারবে না, বরং বর্তমান ও ভবিষ্যৎকে বিষিয়ে তুলবে তোমার বিষাক্ত অতীত। যেমন আমরা বইয়ে প্রথম পৃষ্ঠা পড়ে সেটা না উল্টালে দ্বিতীয় পৃষ্ঠাটা রহস্য উন্মোচন করা যায় না, ঠিক তেমনি হৃদের মধ্যে আটকে থাকলে মায়ার জীবনটা গড়া হয়ে উঠবে না। হৃদ বাস্তবিক মানুষ, সময়ের সাথে সাথে সব কিছু ঠিকঠাক করে নিবে নিজের জীবনে। ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে এক চুলও নড়াতে পারবে না কেউ। সেটা তুমি, আমি, সবাই জানি। তারপরও কেন এসবের মধ্যে হৃদকে টেনে মায়ার জীবনটা নষ্ট করতে চাইছো? সি ডিজার্ভ বেটার দেন হৃদ। সময় থেমে থাকে না কারো জন্য। মায়া এখনও ছোট, ওকে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করাও, স্টাবলিশ করো, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করো তোমরা। ওর পাশে থাকো। মায়া বড় হলে ওর পছন্দ মতো আবার বিয়ে দিবে। ওকে এত টানা হেঁচড়া করো না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো নানুমা। মায়াও একটা মানুষ, ওরও একটা মন আছে। মায়ার মনটা বোঝার চেষ্টা করো, প্রেশার ক্রিয়েট করো না। হৃদ ছাড়া আশেপাশে আরও অনেক ভালো ছেলে আছে যে মায়াকে ভালো রাখবে, ভালোবাসবে। মায়ের সাথে খারাপ আচরণ করবে না, গায়ে হাত তুলবে না। একটা ভালো সিদ্ধান্ত, জীবন নতুন মোড় হয়। খারাপ সিদ্ধান্তে পদোন্নতি হয় না মামা। আয়ন প্রতিটা কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলো হেনা খান। আরাফ খান নীরব ভঙ্গিতে বসে রইল। আয়নের প্রতিটা কথার মানে বুঝতে পারলো হেনা। মায়াকে সামলাতে হবে। হৃদের সাথে মায়ার সম্পর্কটা এখন অতীত, বর্তমান নয়। মায়াকে স্বাধীনতা দিতে হবে, মন খুলে বাঁচার রাস্তা দেখাতে হবে। তিনি আয়নের কথার মর্মার্থ বুঝে নিজেকে শান্ত করলেন। অদ্ভুত দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো মনে মনে। মাথায় কিছু আসতেই চট করে তাকালো স্বামীর দিকে। আরাফ খানের দৃষ্টি হেনা খানের ওপর ছিল। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। হেনা খানের অদ্ভুত দৃষ্টি দেখে সাথে সাথে সন্দেহে কপাল কুঁচকে এলো আরাফ খানের। কিছু একটা চলছে হেনা খানের মাথায়, সেটার সাথে সাথেই বোধগম্য হলো আরাফ খানের। কিন্তু আপাতত কিছু বলল না হেনা খানকে, চুপ থাকলো। হেনা খান স্বামীকে অদ্ভুত দৃষ্টিতে এক পলক দেখে নিয়ে চোখ আউড়িয়ে আবারও তাকায় ফোনের স্ক্রিনে ঝলমল করে ওঠা আয়নের মুখশ্রীতে। এদিকে ওদিকে কথা না বাড়িয়ে ভরাট কণ্ঠে চট করে বলল, তুই কবে আসবি বাংলাদেশে? হেনা খানের হুট করে পাল্টানো প্রাসঙ্গিককে খানিকটা কপাল কুঁচকে এলো আয়নের। হেনা খান ঠিকঠাক আয়নের কথার মানে বুঝতে পারছে কিনা কে জানে। তারপরও আশাহত রইল যে হেনা খান বুঝতে পারছে, তাই আয়ন আর আগ বাড়িয়ে কথা বাড়ায়নি। প্রশ্ন উত্তর বসাতে বলল, ইন্টার্নশিপ শেষ করে বছর খানিক পরে আসবো, হসপিটালের জয়েন হওয়ার আগে। পাল্টা প্রশ্নে বলল, তোর মার সাথে আসবি না তুই? আয়নের কথার মধ্যে শক্ত গলায় আবারও বলে উঠল হেনা খান, আমি কিছু চাইলে তুই আমাকে দিবি আয়ন? রাখবি আমার কথা? হেনা খানের এমন কথায় মুহূর্তে থমথমে খেয়ে যায় আয়ন। হুটহাট আবদারের জন্য খানিকটা অপ্রস্তুত ছিল আয়ন। তারপরও পরিস্থিতি বুঝে দারুণ হাসলো আয়ন। হেনা খানকে স্বাভাবিক করার জন্য বলল, তুমি চাইবে আর এই অদমতা রাখবে না, তাই কি হয় বলো? ভেবে বল আয়ন, আমি যা চাইবো তাই দিতে হবে তোকে।
ফিরাতে পারবি না কিন্তু। বেশ নড়ে চড়ে বসলো আরফ খান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল হেনা খানের মুখপানে। হেনা খানের কী চায় সেটা জানার তীব্র কৌতূহল সৃষ্টি হলো ওনার মধ্যে। হেনা খান অনল হয়ে বসে রইল, নিজের কথায় অটুট। হেনা খানের শক্ত ভঙ্গিতেই এবার টনক নড়ল আয়নের। কি এমন চাইবে নিজের নামুনা বিষয়টা বোধগম্য হচ্ছে না। তবে এতটা বুঝতে পারছে খুবই আপত্তিকর কিছু চাইবে হেনা খান। কিন্তু এই মুহূর্তে নিজের নানুমাকে না করা বা ফেরানোর প্রশ্নই আসে না তার। হৃদের জন্য এমনিতেই প্রচুর ডিস্টার্ব হেনা খান, এখন আয়নের না করাতে আরও ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাই নাটা আপাতত করবে না সে, যা চায় তা চুপচাপ দিয়ে দেবে সে। এবার সেটা যতটাই আপত্তিকর কিছু হোক না কেন সে দেবেই। হ্যাঁ দিব, বলো। ঠিক আছে, আমি তোর 1 বছরের অপেক্ষা রইলাম। আমার চাওয়াটাও 1 বছর পরেই তুলবো তোর সামনে, তোর সাথে চেয়ে নিব আমি। মনে রাখিস আমাকে কিন্তু ফেরাতে পারবি না। যদি ফেরাস তাহলে আমার আর তোর সম্পর্কে ইতিটাও আমি সেই দিনই টানবো। তুই নিজের ওয়াদার কথাটা মনে রাখিস। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল আরফ খান ও আয়ন। হেনা খান কি চাইছে কিছু বুঝতে পারছে না আয়ন, তবে আরফ খান কিছুটা আঁচ করতে পেরে উত্তেজিত খানিকটা হাঁসফাঁস করতে লাগলো। হেনা খান চোখ আউড়িয়ে এক পলক আরফ খানকে দেখে নিয়ে আয়নের সাথে নিজের দীর্ঘ লম্বা কথা শেষ করলো, তবে চাওয়ার সম্পর্কে কিছু বলল না। আয়ন কল কাটতেই চোখ তুলে তাকায় স্বামীর দিকে। আরফ খানকে হাঁসফাঁস করতে দেখে কোনোরূপ ভনিতা ছাড়াই কাটকাট গলায় জানায়, আমি আয়নের সাথে মায়ের বিয়ে দিতে চাই। আয়ন ভালো ছেলে, হৃদের মতো উগ্র নয়, বউকে ভালোবাসবে, ভালো রাখবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আয়ান খান পরিবারের একজন সদস্য। আয়নের সাথে মায়ের বিয়ে হলে মায়া আমাদের সাথে এই খান বাড়িতে থাকবে বাকিটা জীবন, আমার চোখে চোখে। এতে কারো আপত্তি থাকার কথা নয়। আরফ খান আজ করা বিষয়টি সত্যি হওয়ায় বিষণ্ণে চোখ বড় বড় হয়ে যায় ওনার। আয়ন ছেলে হিসেবে খারাপ তা নয়, কিন্তু বউয়ের পাগলামো দেখে হতবাক বাকরুদ্ধ। মায়াকে নিজের কাছে রাখার সর্বোত্তম চেষ্টা করেছেন হেনা খান, সেটা ঠিক বুঝতে পেরেছেন তিনি। কিন্তু আয়ন বা কি রাজি হবে এমন প্রস্তাবে? যদি না হয় তখনই বা কি করবে হেনা খান? সব কিছু মাথার মধ্যে ঘুরপাক খায় আরফ খানের। হতবাক কণ্ঠে বলল, আয়ান রাজি হবে তোমার মনে হয়? না হওয়ার কিছু নেই, আমি রাজি করাবো। মেহেরবান দেশে আসলে আমি কথা বলবো এই বিষয়ে। মেহেরবান আমার কথা রাখবে। আর বাকি রইল আয়ন, তো আমি রাজি করাবো। 1 বছর পরেই দুজনের বিয়েটা সেরে নিব আমি। হেনা খানের কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরফ খান। এলোমেলো জীবনটা এবার কোন গতিতে চলছে কে জানে। কোথায় গিয়ে থামবে জীবন নামক রাস্তাটি? হৃদকে নিয়ে দেখা স্বপ্নগুলো এবার আয়নের মাধ্যমে পূরণ হচ্ছে, এটাই অনেক। তাছাড়া আয়ন ভালো ছেলে, মায়াকে সত্যিই ভালো রাখবে, সুখে রাখবে। জীবনে সবাই এগিয়ে গেলেও হৃদয়ের একাকিত্বটা যেন পুড়িয়ে মারবে তাদের। আপাতত তাদের কিছুই করার নেই, সময়ে হাতে সবটা ছেড়ে দিয়েছে। সময় ঠিক করুক কে কতটা পাবে আর কে কতটা হারাবে। নতুন করে আর কোনো চেষ্টা নেই হৃদ মায়াকে ঘিরে। সব কিছু ইতি টানল তারা আজ থেকে। বহমান নদীর স্রোতের মতো সময়গুলো যেন দ্রুত পার হতে লাগলো। সেইবার মায়া ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা চুকিয়ে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলো মাস 4 আগে। মায়ার শারীরিক দিক থেকে বেশ পরিবর্তন ঘটেছে। গায়ে এবার ফ্রক নয় জামাই জড়ায়, সেই সাথে ওড়না টানাও শিখে গেছে বেশ। খানিকটা বেশ গোলুমোলু উঠেছে আগে থেকে। 1 বছরে গায়ের সাথে সাথে চুলেরও পরিবর্তন ঘটেছে, চোখ ধাঁধানো। লম্বা চুলগুলো আরও বেশ খানিকটা লম্বা হলো হেনা খানের যত্নে যত্নে। হাঁটু সমান ওপরে ঠেকলো দ্বিগুণ কালো চুলগুলো। মায়ার সাথে সাথে খানবাড়ির মানুষদের আনাগোনার মধ্যেই বেশ পরিবর্তন ঘটল। মেহেরবান ফিহার লন্ডন থেকে এসেছিল 1 বছর আগেই। ফিহাকে কলেজে ভর্তি করানো হয়েছে, এবার ইন্টার 2nd ইয়ারে পড়ুয়া স্টুডেন্ট।
খানবাড়িতে মাসের 20টা দিন কাটায় মায়ের সাথে। বেশ বন্ধুমহল ভাব মায়ের সাথে ফিহার। এই 1 বছরে 2 বার ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছিল বেড়াতে নিজের বাবা মার কাছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সপ্তাহ করে থেকে পুনরায় চলে এসেছিল খানবাড়িতে। সব কিছু ঠিকঠাক চলছে। বেশ কিছুদিন হলো আয়নের ইন্টার্নশিপ শেষ হলো। এবার সে বাংলাদেশে আসতে চায়। নিজের হাতের কাজগুলো শেষ করেই পাড়ি জমাবে বাংলাদেশে। শুধু হৃদেরই বিশেষ পরিবর্তন ঘটল না। কোথায় আছে, কেমন আছে, কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করে না। প্রয়োজন হলে মাসে একবার করে নিজেই আরাফ খানকে ফোন করে। তাদের দুজনের সাথে অল্প টাইম বেঁধে কথা বলবে এবং নিজ দায়িত্বে কল কেটে দেবে তার পর মুহূর্তেই। হৃদের আচরণে কষ্ট পান তারা, তারপরও আশায় আছে নতুন আলোয়। যদি কোনো একদিন হৃদের মন পরিবর্তন হয়, সে ফিরে আসে আপনজনদের কাছে, সেই আশায়। সেটা কখন, কবে হবে তা জানা নেই কারোরই। তবে এক বুক আশায় আশায় দিন পার হচ্ছে হিনা খান ও আরাফ খানের। অতীতে টান টান করে শোয়ানো লাশের সামনে দাঁড়িয়ে আছে আয়ন। 8 থেকে 10 জনের একটি ছোট্ট গ্রুপ রয়েছে সাথে। প্রত্যেকের মুখের অবস্থা প্রায় বিকৃত ভাষ্য। টানা 3 ঘন্টা যাবৎ রিসার্চ করছে এই লাশ নিয়ে, রিসার্চ অফ ইনস্টিটিউট ল্যাবের মধ্যে। তাদের ঠিক সামনে দক্ষ হাতে কাজ চালাচ্ছেন প্রফেসর সুয়াংমা, আর তাকে মূলত অ্যাসিস্ট্যান্ট করছে উপস্থিত এই ছোট্ট গ্রুপটি। লাশটিকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে আছে তরুণ দলের ডক্টররা। আয়ন অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলো রিসার্চ করছে আর ফাইলে নোট করছে। উপস্থিত সবাই একই কাজ করছে, তবে অনেকটা সময় নিয়ে লাশের সাথে থাকায় অনেকেই অবস্থা নাজেহাল। আয়ন নিজেকে গম্ভীর রাখে, দক্ষ হাতে বরাবর প্রফেসরের দেখানো বিষয়গুলো নোট করছে। আজকে শেষ রিসার্চ করা লন্ডনে তার। এরপর বাংলাদেশে ফিরে যাবে 15-20 দিনের মধ্যেই। সেখান থেকে ফিরে লন্ডন হসপিটালে জয়েন করবে সে। তাই আপাতত আজকের রিসার্চটা মনোযোগ সহকারে শেষ করে নিচ্ছে। আরও ঘণ্টাখানেক সময় নিয়ে বের হয় ল্যাব থেকে সবাই। ঘড়ির কাঁটায় সময়টা দেখে নেয় আয়ন 1:50 বাজে। মাথার ওপর কাঠ ফাটা রোদ। গায়ের অ্যাপ্রনটা টেনে খুলে হাতে নেয়। টানা 4 ঘন্টা লাশের সাথে কাটিয়ে শরীরটা যেন যাযাবর অবস্থা। রিরি করছে পুরো শরীর, খ্যাত খ্যাত করছে মন মস্তিষ্ক দুটোই। আপাতত লম্বা একটা শাওয়ার প্রয়োজন তার। বন্ধুদের থেকে বিদায় নিয়ে পার্কিং এরিয়াতে আসে। নিজের গাড়ির দরজা খুলে সন্তর্পণে হাতে থাকা ফাইল ও অ্যাপ্রনটি রেখে দেয় একপাশে। ক্লান্তিতে উঠে বসে ড্রাইভিং সিটে। হাতে রাখা ফোনটি গাড়ির সামনে রেখে স্টার্ট দেয় গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা সময় যেতেই বারবার ফোনের লাইট জ্বলে কম্পন তোলে ভাইব্রেট করছিল থেমে থেমে ফোনটি। আয়ন চোখ আউড়িয়ে সামনে রাখা ফোনটি এক পলক দেখে নেয় ড্রাইভ করতে করতে। ফোন স্ক্রিনে ফিহান নামটি ঝলমল করছে। হোয়াটসঅ্যাপে ভিডিও কল। আয়ন ভ্রুকুচকে তাকায় সেদিকে। এই সময় ভিডিও কল হঠাৎ। বাংলাদেশ টাইম এখন প্রায় 8টা বাজে। লন্ডন থেকে বাংলাদেশ টাইম 6 ঘন্টার ডিফারেন্স। এই টাইমে আয়নের লন্ডনের ক্লাসের সময়। সেটা জেনেও ফিহার বারবার ভিডিও কল করাটা খানিকটা ভ্রু কুচকায় আয়ন। গত 1 বছর ধরেই বোনটা তার বাংলাদেশে যাওয়ার পর থেকে সময়ে অসময়ে ভিডিও কল করবে তাকে। সেই সাথে রাজ্যের সব অদ্ভুত বিষয় তাকে দেখাবে, বলবে। এখনও নিশ্চয়ই সেরকমই কিছু দেখাতে ভিডিও কল করেছে ফিহা। কলটি রিসিভ করলো না সে। মনোযোগ দিল ড্রাইভিং করাতে। লন্ডনে ড্রাইভ করার সময় ফোন চালানো নিষিদ্ধ, তাই সে ফোনটি তোলেনি। এমনিতেও শরীরটা রিরি করছে, কথা বলার মতো এনার্জি পাচ্ছে না। আপাতত বাসায় গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বোনকে কল করা যাবে সময় নিয়ে। ভাবনা অনুযায়ী কাজ করলো আয়ন। পরপর কয়েকবার নিজের ফোনটি রিং হয়ে কেটে যায়। একটা সময় কল আসা বন্ধ হয়ে যায়, তবে তার ঠিক পর মুহূর্তেই বেশ কিছু মেসেজের টুকরো কম্পন সৃষ্টি করলো তার ফোনে। আয়ন বুঝতে পারে ফিহা মেসেজ করেছে ওকে। এক পলক সেদিকে তাকিয়ে পুনরায় নীরবে ড্রাইভিংয়ে মনোযোগী হয় সে।
টানা 40 মিনিট শাওয়ার নিয়ে বের হয় আয়ন। পরনে অ্যাশ কালারের ট্রাউজার ও কালো গেঞ্জি পরিহিত। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সে। টিকটিক করা দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 3:10। লাঞ্চ টাইম অনেক আগেই পার হয়ে গেছে। লম্বা শাওয়ার নেওয়াতে প্রচণ্ড খিদাও পেয়েছে এই মুহূর্তে। আপাতত পেট পূজা করা দরকার। আসার সময় বাহির থেকে খাবার নিয়ে এসেছিল রেস্টুরেন্টে থেকে। ডাইনিংয়ে রেখে এসেছিল সে। হালকা পাতলা মাথাটা মুছে নিয়ে হাতের ফোনটি চেপে ধরে পা বাড়ায় ড্রয়িং রুমের দিকে। লন্ডন অ্যাপার্টমেন্টটিতে একা থাকে সে। পরিবারের সবাই যাওয়ার পর থেকে বাহিরের খাবার খায় সে। মাঝে মধ্যে সময় হলে নিজের রান্নাটুকু করে নেয় টুকটাকভাবে। তেমন কিছুই রান্না করতে জানে না সে। তবে চাল ডাল চিকেন নিজের জন্য কফি এতটাই আয়ত্তে এসেছে এতদিনে। ডাইনিংয়ের সামনে দাঁড়িয়ে ফিহাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে। খাবারগুলো প্যাকেট থেকে একে একে ছাড়াতে থাকে। নিজের প্লেটে খাবার নিতে নিতে ফোনের স্ক্রিনে ভাষ্যমান হয় ফিহার হাস্যোজ্জ্বল চেহারাটি। আয়নকে ফোনের স্ক্রিনে দেখতে পেয়েই লাফিয়ে ওঠে ফিহা। প্রায় সাথে সাথেই চঞ্চল ভঙ্গিতে বলে উঠল, ভাই এতক্ষণ লাগে একটা ফোন করতে তোমার? সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি আমি। প্যাকেট থেকে খাবার ছাড়াতে ছাড়াতে ক্লান্তির দরুন হাসলো আয়ান। ফোনের স্ক্রিনে বোনের উত্তেজিত ফেস দেখে দুষ্টু কণ্ঠে বলল, বাহ, যেই বয়সে মেয়েরা জামাই জামাই করে সেই বয়সে বোন আমার ভাই ভাই করছে, ব্যাপার কি বলতো ফিহু? আয়নের কথার সাথে সাথে ক্ষেপ্ত ভঙ্গিতেই চিৎকার করে উঠল ফিহা। ভাই! ফিহার চিৎকারে ফোনের স্ক্রিনে ভ্রু কুঁচকে তাকায় আয়ন। নিজের একটা ভ্রু উঁচু করে বলে ওঠে, ভাই কি? এর পরেরটা বল শুনি। তোর মতলবটা আমার ঠিকঠাক মনে হচ্ছে না। নিশ্চিত কিছু খোয়ানোর দাবিতে কল করেছিস আমায়। তোর অপেক্ষার মানেটাই হলো ঝুরি ভরা আবদার। এবার পয়েন্টে আয়, ফটাফট মতলবটা প্রকাশ কর শুনি। আয়নের কথায় এবার নড়ে চড়ে বসে ফিহা। বিষয়টা সত্যি ওর কিছু চায়, আর তার জন্যই ব্যস্ত ভঙ্গিতে একের পর এক কল করছে আয়নকে। তবে সে শুধু নিজের চাওয়া থেকে কল করেছে এমনটা নয়, আরও একটা বিষয় আছে, সেটা হলো মায়া। আয়নের সাথে মায়ার বিয়ে ঠিক করা হয়েছে আজ। সেই খুশি সংবাদটাই ভাইকে প্রথম জানাতে চায় ফিহা। গত 1 বছর ধরেই ফিহা জানে আয়নের জন্য মায়াকে ঠিক করে রেখেছেন নিজের নানুমা হেনা খান। ফিহাদের বাংলাদেশে আসার বেশ কয়েকদিন পরই এই কথাটি জানতে পারে সে। নিজের মা ও নানুমাকে এই বিষয়ে আলোচনা করতে শুনতে পায়। সেও চুপিসারে পেছনে দাঁড়িয়ে কথাগুলো শুনেছিল সেই দিন। আয়নের মাও আপত্তি করেনি সেদিন। বলেছিল আয়ন রাজি হলে তারও কোনো আপত্তি নেই মায়াকে ছেলের বউ বানাতে। তবে আয়ন দেশে না আসা অবধি তাকে এই বিষয়ে কিছু জানাতে নিষেধ করেছিল মেহেরবান। হেনা খানও রাজি হয়েছিল এই বিষয়ে। আয়নের জানা নেই ঘটিত বিষয়ে কথাগুলো, আয়ন মায়ার বিয়ে ঠিক করার কথাগুলো। তবে সেদিন ফিহাও বেশ খুশি হয়েছিল, মায়াকেও বেশ মনে ধরেছিল তার। হৃদ মায়ার বিয়েটা বাতিল হওয়াতে বেশ কষ্টও পেয়েছিল ফিহা মায়ার জন্য। কিন্তু পর মুহূর্তে আয়নের সাথে মায়ার বিয়ে নিয়ে কথা বলাতে বেশ খুশি হয়েছিল ফিহা। আর সেদিন থেকেই ফিহা মায়ার সাথে বেশি বেশি মেলামেশার চেষ্টাও করে। একটা বন্ধু মহলও বানায় মায়ার সাথে। মায়ার নানান মুহূর্তের ছবি ইচ্ছাকৃতভাবে পাঠাতো আয়নের ফোনে। তবে মায়ার একান্ত একা কোনো ছবি আয়নকে পাঠাতো না। পরিবারের সবার সাথে দলবদ্ধভাবেই থাকতো এমন ছবি পাঠাতো ফিহা। প্রতিটা ছবিতে মায়ার সাথে কেউ না কেউ থাকবেই। তবে ফিহা এমনটাও ইচ্ছাকৃতভাবে করত আয়নের মনের অবস্থা জানতে, যাতে আয়ন স্বেচ্ছায় ফিহার কাছে মায়ার সিঙ্গেল ছবি চায় সেই জন্য। কিন্তু আজ পর্যন্ত আয়ন সেটা করেনি কখনো। মায়ার কোনো সিঙ্গেল পিক চায়নি ওর কাছে। এতে ফিহা বেশ হতাশ হতো। তবে তার ঠিক পর মুহূর্তে এতটা বুঝতে পারত আয়ন ফিহার কাছে নিজের মনের ভাব প্রকাশ করতে চায় না। ব্যাস এতটুকুই। আয়নের মনের সুপ্ত অনুভূতি আছে মায়ার জন্য, সেটারও বেশ কয়েকভাবেই প্রমাণ পেয়েছে সে। এই যেমন ফিহা আয়নকে এত এত পিক পাঠানোর পরও আয়ান কোনো দিন ফিহাকে বলেনি যে, ফিহা তুই এসব পিক কখনো পাঠাবি না আমাকে, তোর এত পিক পাঠাতে হবে আমাকে, হ্যাঁ? একদম বাজে লাগে আমার কাছে। ছেলে মানুষের ফোনে এত পিক থাকতে নেই, জানিস না তুই? কখনো বলেনি আয়ন। বরং ফিহার পাঠানো পিকগুলো দীর্ঘ সময় নিয়ে আয়ন অনলাইনে বসে বসে দেখত,
তা ঠিক বুঝতে পারত ফিহা। পিক পাঠানোর পর অনেকটা সময় নিয়ে আয়নকে অনলাইন দেখতে পেত সে। ফিহার ধারণা আয়ন এতটা সময় নিয়ে অনলাইনে বসে বসে তো আর নিজের বোন, মা, নানুমা, নানা ভাইকে দেখবে না মায়ার পাশে, তাই না? অবশ্যই তাদের রেখে শুধু মায়াকে দেখবে, এটাই স্বাভাবিক। ফিহার প্রতিবার পিক পাঠানোর সাথে সাথে সিন করতো আয়ন। শত ব্যস্ততার মধ্যেও ভিডিও কলে যখন আয়নকে রেখে ফিহা মাঝে মধ্যে মায়ের সাথে কথা বলতো, তখন আয়ন চুপ করে তা শোনার চেষ্টা করত। হয়তো মায়ার কণ্ঠ শোনার চেষ্টা করতো আয়ন। ফিহা বুঝতে পারত, সব কিছুই বুঝতে পারত, তারপরও ধরা দিত না নিজের ভাইকে। কারণ ফিহা চায় আয়ন ওকে নিজ থেকে বলুক যে সে মায়ার সাথে ভিডিও কলে সামনাসামনি কথা বলতে চায়। সেটা যতদিন না বলবে সেও ততদিন আগ বাড়িয়ে দেবে না মায়াকে দেখতে, কিছুতেই না। আগে আয়ন বলবে, তারপর সব কিছু। ফিহা নড়ে চড়ে বসে বলল, মতলবটা খুবই অল্প ভাই। আপাতত আমার কিছু ড্রেস লাগবে ডিজাইনার, তুমি আসার সময় লন্ডন থেকে নিয়ে আসবে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ড্রেসগুলো ছবি পাঠিয়েছি, চেক করো। ফিহার মতলবের কথা শুনে হাসলো আয়ন। ডাইনিং চেয়ার টেনে বসে পড়ে, প্লেটের ওপর চামচ চালাতে চালাতে বলল, আমি কারোর জন্য ড্রেস টেস নিতে পারবো না, সরি। তোর প্রয়োজন হলে আম্মুকে নিয়ে চলে আয় এখানে, নিজের কাজ নিজে কর। আমাকে খাটানোর ধান্দা ছেড়ে দে। আমি মহা ব্যস্ত মানুষ, নিজের জানটা নিয়ে কোনো রকম বাংলাদেশে আসবো সেটাই অনেক। আমাকে জ্বালাস না, তোর ফালতু ব্যাগ বহন করার সময় আমার নেই, বুঝলি? আয়নের কথায় ক্ষিপ্ত দৃষ্টিতে তাকাই ফিহা। সামান্য কয়েকটা ড্রেস আনবে, তাতেই তার জান বের হয়ে যাবে? কথা শুনে গাল জ্বলে উঠল ফিহার। নিজের ভাইয়ের বিয়েতে পরার জন্য কয়েকটা ডিজাইনার ড্রেস চাই ওর। সেই সামান্য আবদারটুকু রাখতে নারাজ তার পাষাণ্ড ভাই। ফিহা নিজের রাগ দমন করতে না পেরে চট করে রাগী গলায় বলে ফেলল, ভাই, আমার ড্রেসগুলো তোমার কাছে ফালতু মনে হচ্ছে? হ্যাঁ, সামনে বিয়ে, তাই আমার এই ডিজাইনার ড্রেসগুলো চাই। তুমি নিয়ে আসবে আমার ড্রেসগুলো সেখান থেকে। আমি এত অল্প সময়ের মধ্যে যেতে পারবো না লন্ডনে। শপিং নিয়ে লন্ডন টু বাংলাদেশ দৌড়াদৌড়ি করলে এদিকে বিয়ের দিন পার হয়ে যাবে আমার। আম্মু মানবে না বিষয়টা, বুঝতেই পারছো ঝামেলায় আছি আমি। তুমি আমার ড্রেসগুলো না আনলে বিয়েতে আমাকে ড্রেস ছাড়াই ঘুরতে হবে। তাই বুঝতে পারছো কতটা জটিল সমস্যায় সমাহিত আমি। তাই সমস্যাটি আর না বাড়িয়ে সমাধান করো জলদি প্লিজ। ফিহার মুখে বারবার বিয়ে শব্দটি কানে আসতেই চমকে ওঠে আয়ন। চামচ তুলে খাবার মুখে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। কৌতূহলের বশে কপাল কুঁচকে প্রশ্ন করে ফিহার উদ্দেশ্যে, বুঝলাম তোর জটিল ও কঠিন সমস্যাটা, কিন্তু বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ের কথা বলছিস তুই, সেটা বল আগে। কার বিয়েতে তোকে ড্রেস ছাড়া ঘুরতে হবে শুনি সেটা, তারপর না হয় ভেবে চিন্তা করে দেখা যাবে কি করা যায় তোর কঠিন ও তরল সমস্যাটার। হ্যাঁ, কি থেকে কি বলে ফেলেছে আয়নকে বিষয়টি বোধগম্য হতেই কাঁচুমাচু করে ফিহা। আয়নকে কিছুতেই বলা যাবে না মায়ার সাথে তার বিয়ের বিষয়টি চলছে। বললে হেনা খান আস্ত রাখবে না ফিহাকে। কড়া নিষেধ আছে হেনা খানের আয়নকে এই বিষয়ে কিচ্ছু না বলার জন্য। কিন্তু ফিহার মুখ ফসকে আয়নকে বিয়ে করার কথাটি বলে ফেলল। এখন নিশ্চিত আয়ন এটি নিয়ে পেঁচাবে। আয়ন অনেক বিচক্ষণতার মানুষ, এই বিষয়ে বেশি কথা বললেই ধরা খেয়ে যাবে সে। আবার এড়াতে গেলেও যদি নিজের মার কাছে ফোন করে জানতে চায় যে বাড়িতে কার বিয়ে হচ্ছে সেটা নিয়ে, তাহলে ফিহা সাংঘাতিক বাজেভাবে ফেসে যাবে সবার কাছে। তাই ফিহা এ নিয়ে বেনিয়ে থমথমে গলায় বলল, আছে একজনের, তোমাকে বলা যাবে না। তুমি শুধু ড্রেসগুলো এনে দাও আমার, তাহলেই হবে। নির্বিঘ্নে খাবার মুখে তুলতে তুলতে বলল আয়ন। এমনি কাচুমাচু করে আবারও একই কথা বলল ফিহা। বললাম তো ভাই, তোমাকে বলা যাবে না, সমস্যা আছে। কেন বলা যাবে না? ফিহার কথা তেমন একটা গুরুত্ব দিল না আয়ন। নির্বিঘ্নে খেতে খেতে আবারও স্বাভাবিক কণ্ঠে বলল আয়ন, আচ্ছা, তোকে আর বলতে হবে না, যা, আমি নিজেই আম্মুকে ফোন করে জেনে নিব বাংলাদেশে কার বিয়ে হচ্ছে সেটা। ভয়ে চমকে উঠে দ্রুত বলল ফিহা। ভাই খবরদার, একদমই আম্মুকে ফোন করবে না তুমি এ বিষয়ে। সন্দিহানি দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন করব না?
আর তোর কথা আমাকে কেন শুনতে হবে শুনি? ভয়ে হাঁসফাঁস করতে করতে বলল ফিহা। আমি তোমার কেন উত্তরটা দিলে তুমি কিন্তু আম্মু বা বাড়ির কাউকে ফোন করে কিছু বলতে পারবে না ভাই, প্রমিস করো। ফিহার হাঁসফাঁস দেখে সিরিয়াস হয় আয়ন। কিছু তো একটা চলছে বাংলাদেশে যা তার অবগত নয়, কিন্তু সেটা কি? ফিহাই বা কার বিয়ে নিয়ে এতটা উত্তেজিত? আয়ন মুখে খাবার তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।